দেখো, আজকে আমরা তাপগতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ শুরু করছি। সেটা হচ্ছে তাপ রসায়ন। আমরা ইংরেজিতে বলি থার্মো কেমিস্ট্রি। তা তাপ রসায়ন এর এটা যেটা বিষয় নিয়ে আলোচিত হয়, তাপ রসায়নটা, সেটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয় তখন সেই বিক্রিয়াতে তাপের যে পরিবর্তন সেইটা নিয়ে আমাদের যে আলোচনা সেটাই তাপ রসায়নের অন্তর্ভুক্ত। তা তোমরা জানো, ক্লাস 7-8 স্ট্যান্ডার্ডে পড়ানো হয় যে রাসায়নিক বিক্রিয়া তাপের উদ্ভব বা তাপের শোষণ এই দুটো ঘটতে পারে। তা যে সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেই সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা বলবো তাপমোচী পরিবর্তন বা তাপদায়ী পরিবর্তন, ইংরেজিতে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে তাপ দায়ী পরিবর্তন অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপদায়ী রাসায়নিক বিক্রিয়া বলা হয়। তা তাপদায়ী রাসায়নিক বিক্রিয়া যদি হয় তাহলে সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা মাথায় রাখব যে এনথালপি ডেলএইচ, এই ডেলএইচ এর মান ঋণাত্মক হবে। তাই তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করি একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপকে, সেটা দেখো। ধরে নাও এ প্লাস বি এদের বিক্রিয়ায় সি প্লাস ডি গঠিত হলো, আর তার সঙ্গে ধরে নাও কিউ ক্যালোরি তাপ উৎপন্ন হলো। তাহলে তাপদায়ী বিক্রিয়া হলে হয় এভাবে প্লাস কিউ দিয়ে লিখতে পারো তাপদায়ী পরিবর্তন, অথবা এভাবে লিখতে পারো এ প্লাস বি, সেখান থেকে সি প্লাস ডি কমা দিয়ে ডেলএইচ সমান মাইনাস কিউ ক্যালোরি। তাহলে তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমরা লিখতে চাও যে তাপ সরাসরি লিখতে চাও তাহলে প্লাস কিউ ভাবে লিখবে, অথবা যদি আমরা এনথালপি পরিবর্তনের মাধ্যমে লিখি তাহলে ডেলএইচ সমান মাইনাস কিউ দিয়ে আমরা প্রকাশ করছি। আমি একটা বাস্তব রিয়াকশন নিই। ধরো সি প্লাস ও2 থেকে CO2, এই বিক্রিয়াতে তোমার তাপ উৎপন্ন হয় 393.5 কিলোজুল। তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি সি প্লাস ও2 থেকে CO2, অথবা আমরা লিখব কি সি প্লাস ও2 থেকে CO2 ডেলএইচ সমান হচ্ছে মাইনাস 393.5 কিলোজুল। যে কোনোটাই আমরা লিখতে পারি। তো এখন এই তাপদায়ী বিক্রিয়াকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে কিভাবে দেখাবো? এই ধারে নিচ্ছি এনথালপি আর এই ধারে নিচ্ছি বিক্রিয়ার গতি। তা তাপদায়ী বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবে বিক্রিয়কের শক্তিটা এরকম উপরে থাকে আর বিক্রিয়াজাত পদার্থ তার শক্তিটা এরকম নিচে থাকে। তাহলে এদের মধ্যে যে শক্তির পার্থক্য, যে শক্তির যে হ্রাস, সেটাকে আমি ডেলএইচ চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এটাকে আমরা তার জন্য বলছি ঋণাত্মক চিহ্নযুক্ত। তাহলে কি বললাম বুঝতে পারলে? যে তাপদায়ী পরিবর্তন হলে রাসায়নিক বিক্রিয়াটাকে এইভাবে আমরা এনার্জেটিক্যালি ডায়াগ্রামে দেখাতে পারি যে বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে যে এনথালপি আছে সেটা বেশি, বিক্রিয়কে যে এনথালপি আছে সেটা বেশি,
আর বিক্রিয়াজাততে যে এনথালপি হচ্ছে সেটা কম হচ্ছে, তার জন্য আমরা বলছি যে এনথালপির পরিবর্তন ঋণাত্মক। অন্যদিকে আমরা আরেক ধরনের বিক্রিয়া জানি, সেটা হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন। ইংরেজিতে বলি আমরা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন তা তোমরা জানো, ক্লাস 8এই পড়েছো, যে রাসায়নিক বিক্রিয়াতে তাপ শোষিত হয় তাকে আমরা বলবো তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলা হয়। ধরো তোমার আরেকটা রিঅ্যাকশন লিখলাম, কি লিখবো, এবিসিডি তো লিখলাম, তাহলে ধরে নাও ই প্লাস এফ এর বিক্রিয়ায় তৈরি হচ্ছে জি, আর এইচ কথাটা লিখছি না কারণ এনথালপিতে আমরা এইচ ব্যবহার করছি, তাহলে এখানে একটা আই লিখে দিলাম। আর এটা যদি তাপগ্রাহী পরিবর্তন হয় তাহলে এটাকে আমরা শোষিত তাপটাকে এরকম কিউ ক্যালোরি মাইনাস দিয়ে লিখব, কিন্তু এটাকে যদি আমরা এনথালপি পরিবর্তনের দ্বারা প্রকাশ করি তাহলে এই বিক্রিয়া ডেল এইচ সমান বলবো প্লাস কিউ ক্যালোরি। তাহলে যে রাসায়নিক পরিবর্তনগুলোতে তাপ শোষিত হবে সেগুলোর ক্ষেত্রে মাথায় রাখবে ডেল এইচ এর ভ্যালু ধনাত্মক চিহ্নযুক্ত হয়। এই চিহ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই চিহ্ন থেকেই আমাদের অঙ্ক করতে হবে, এখান থেকে প্রচুর অঙ্ক আসে। তা যদি তাপমোচী হয় তাহলে ডেল এইচ এর চিহ্ন ঋণাত্মক হবে, আর যদি তোমার তাপগ্রাহী হয় তাহলে ডেল এইচ এর চিহ্ন ধনাত্মক হবে। তা আমি একটা বাস্তব রিঅ্যাকশন নিই, যেমন ধরো H2 প্লাস I2, সেখান থেকে তৈরি হচ্ছে 2HI। এই বিক্রিয়াটা একটা তাপগ্রাহী বিক্রিয়া, এখানে 53 কিলোজুল তাপ শোষিত হয়। তাহলে এটাকে যদি আমরা এনথালপি পরিবর্তনের মাধ্যমে লিখি তাহলে ডেল এইচ সমান লিখব প্লাস 53 কিলোজুল। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়া ধনাত্মক ডেল এইচ এর মান মানেই বুঝবো সেটা তাপগ্রাহী বিক্রিয়া, আর ঋণাত্মক ডেল এইচ এর মান মানেই বুঝবো সেটা তাপমোচী একটা রাসায়নিক বিক্রিয়া। তো এখন তাপগ্রাহী পরিবর্তনের ক্ষেত্রে আমরা যদি ডায়াগ্রাম দেখি তাহলে কেমন আসবে, এক ধারে আমি এইচ নিলাম আর এক ধারে নিলাম বিক্রিয়ার গতি। তাহলে এখানে দেখব নিচে চলে যাবে বিক্রিয়ক, ওপরে চলে যাবে বিক্রিয়াজাত। তাহলে এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে আমরা ধনাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে মাথায় রাখবে তাপমোচী হলে বিক্রিয়কের শক্তি বেশি, বিক্রিয়াজাতর কম, আর তাপগ্রাহী হলে বিক্রিয়কের শক্তি কম, বিক্রিয়াজাতর শক্তি বেশি হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ হয় কেন? একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণের কারণ কি?
মাথায় রাখবে যে একটা বিক্রিয়া যখন ঘটে তখন কি হয়, কিছু সংখ্যক বন্ধন বিভাজন ঘটে, তার পরিবর্তে কিছু সংখ্যক বন্ধন গঠিত হয়। তাহলে প্রত্যেকটা বন্ধনের মধ্যে তো শক্তি আছে। তাহলে আমরা বিক্রিয়কের মোট যতগুলো বন্ধন বিভাজিত হচ্ছে আর বিক্রিয়কে যতগুলো মোট বন্ধন গঠিত হচ্ছে, বিক্রিয়কের যতগুলো বিভাজিত হচ্ছে, বিক্রিয়াজাততে যতগুলো বন্ধন গঠিত হচ্ছে, এই দুটোর যে শক্তির পার্থক্য, এই শক্তির পার্থক্যের জন্যই আমরা দেখতে পাই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণ হয়। তার মানে আসলে এই তাপের উদ্ভব বা শোষণ এটা বন্ধন গঠন, বন্ধন বিভাজন এর জন্যই নিয়ন্ত্রিত হয়। যদি কোথাও বন্ধন গঠন বিভাজন না ঘটে বা বন্ধন বিভাজন গঠনে সমপরিমাণ শক্তির পরিবর্তন হয়, তখন দেখব সেই রাসায়নিক পরিবর্তনগুলোতে তাপের উদ্ভব বা শোষণ কোনোটাই হবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা দেখা যায় না। আমরা দেখতে পাই প্রত্যেকটা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রেই বন্ধন গঠন বা বন্ধন বিভাজনের সময় কিছুটা পরিমাণ শক্তির পরিবর্তন ঘটে। সেই শক্তিটা কখনো কখনো উৎপন্ন হয়, আবার কখনো কখনো শক্তিটা শোষিতও হয়। এবার দেখো, আমরা আরেকটা টার্ম পড়ব, সেটা হচ্ছে বিক্রিয়া তাপ। ইংরেজিতে বলা হয় হিট অফ রিঅ্যাকশন। বিক্রিয়া তাপ বা হিট অফ রিঅ্যাকশন। হিট অফ রিঅ্যাকশন মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, সেটা যদি তার সমিত সমীকরণে থাকে, যেমন ধরো তুমি একটা বিক্রিয়া লিখলে CH4 প্লাস 2O2 থেকে CO2 প্লাস 2H2O, তাহলে এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন। তা এই সমিত সমীকরণে আমরা কি দেখছি যে 1 মোল মিথেন 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে, করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 2 মোল জলীয় বাষ্প বা জল উৎপন্ন করছে। বা আমরা বলতে পারি 1 গ্রাম অণু মিথেন 2 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে, করে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 গ্রাম অণু জলীয় বাষ্প উৎপন্ন করছে। তাহলে এখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, তার যে সমিত সমীকরণ, সেই সমিত সমীকরণ অনুসারে বিক্রিয়কগুলো যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন যে তাপের উদ্ভব বা শোষণ হবে, সেই উৎপন্ন বা সেই শোষিত তাপকেই আমরা বলবো সেই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমি লিখে দিচ্ছি, সংজ্ঞা তোমাদের আসবে না, এটুকু মোটামুটি ধরে রাখতে পারো। তোমাদের সাধারণত অঙ্ক বা এখান থেকে কিছু সম্পর্ক আছে, সম্পর্কগুলো। তাহলে বিক্রিয়া তাপ বলতে আমরা বুঝছি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ অনুসারে বিক্রিয়কগুলি বিক্রিয়ায় অংশগ্রহণ করলে যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ ঘটে, সেই পরিমাণ তাপকে বিক্রিয়া তাপ বলা হয়। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া যে সমিত সমীকরণ মেনে সংগঠিত হচ্ছে, সেই সমিত সমীকরণ অনুসারে বিক্রিয়ক
গুলো তাদের গ্রামাণু সংখ্যায় যদি অংশগ্রহণ করে, বিক্রিয়কগুলি তাদের গ্রাম অনুসংখ্যা অনুসারে, একটু মিস হয়ে গিয়েছিল, ঠিক করে নিও, তোমরা লিখে নিও। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় সমিত সমীকরণ অনুসারে বিক্রিয়কগুলি তাদের গ্রামাণু সংখ্যা অনুসারে বিক্রিয়ায় অংশগ্রহণ করলে যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ হয় সেই পরিমাণ তাপকে আমরা বলি বিক্রিয়া তাপ। এবার এই বিক্রিয়া তাপকে আমরা আবার দুভাগে ভাগ করি। বিক্রিয়া তাপ দুই প্রকার। এক হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ, হিট অফ রিঅ্যাকশন এট কনস্ট্যান্ট প্রেসার। আর দুই হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ, হিট অফ রিঅ্যাকশন এট কনস্ট্যান্ট ভলিউম। স্থির চাপে বিক্রিয়া তাপ বা স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এতে সংজ্ঞার বিশেষ কোনো পরিবর্তন হবে না। সংজ্ঞা ছবিটা হেজি আসছে। তো দেখো, সংজ্ঞায় বিশেষ পরিবর্তন নাই। বিক্রিয়া তাপ যাকে বলে সেই সংজ্ঞায় লিখব, শুধু স্থির চাপ কথাটা উল্লেখ করে দেবো। তাহলে আমরা কি বলবো? চাপ স্থির রেখে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক অণুগুলো অংশগ্রহণ করে তাদের যদি মোল সংখ্যা অনুসারে বা তাদের গ্রামাণু সংখ্যা অনুসারে যদি অংশগ্রহণ করে, তাহলে যে তাপের পরিবর্তন হবে, তাপের উদ্ভব বা শোষণ হবে, সেই পরিমাণ তাপকে আমরা বলবো কি? স্থির চাপে বিক্রিয়া তাপ। এই স্থির চাপে বিক্রিয়া তাপকে আমরা প্রকাশ করি কিউ পি দিয়ে, কিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ বলতে বুঝবো কি? যে আয়তন স্থির রেখে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংগঠিত হয়, তখন তার সমিত সমীকরণ অনুসারে বিক্রিয়কগুলি তাদের গ্রামাণু সংখ্যায় বিক্রিয়ায় অংশগ্রহণ করলে যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ হবে তাকে আমরা বলবো স্থির আয়তনে বিক্রিয়া তাপ। এই স্থির আয়তনে বিক্রিয়া তাপকে আমরা প্রকাশ করি কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম দিয়ে, কিউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এছাড়াও দেখো, এই স্থির চাপে বিক্রিয়া তাপ কিউপি, এটাকে আমরা বলতে পারি ডেল এইচ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে যখন আমরা এনথালপি পড়ছিলাম তখন দেখবে এই সম্পর্ক আমরা বলেছি যে কিউপি মানে হচ্ছে ডেল এইচ। আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ কিউভি, এটাকে আমরা প্রকাশ করি ডেল্টা ইউ দিয়ে। তাহলে স্থির চাপে বিক্রিয়া তাপ কিউপি সেটা বলবো ডেল এইচ, আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ সেটাকে বলবো আমরা কিউ ভি বা ডেল্টা ইউ। তো এখন আমাদের এই স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ এদের মধ্যে একটা সম্পর্ক আছে। স্থির চাপে বিক্রিয়া তাপ ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কিউপি মানে বললাম ডেল এইচ, আর কিউভি মানে বললাম ডেল্টা ইউ। তো এখন দেখো, আমরা একটা সম্পর্ক পেয়েছি প্রথম সূত্র পড়তে গিয়ে, এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। আর এনথালপি কথাটা যখন বলেছিলাম আগে, তখন দেখবে আমি এই কথাটাও বলেছি যে
এইচটা সবসময় আমরা পরিমাপ করি স্থির চাপে। তার জন্য আমরা এই সমীকরণটাকে এরকম বলতে পারি, যখন পরিবর্তনের ক্ষেত্র আসবে, ডেল এইচ সমান ডেল্টা ইউ অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস ডেল্টা পিভি। তাহলে ডেল্টা পিভি। এবার দেখো, আমরা জানি যে এনথালপি পরিবর্তনের ক্ষেত্রে যেহেতু চাপ স্থির থাকে, তাহলে ডেল্টা পিভির পি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা বলবো ডেল এইচ সমান ডেল ইউ অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস পি ইন্টু ডেল ভি। এবার যদি আমরা এরকম একটা সম্পর্ক করি, এটা একটা রিলেশন দিলাম, এবার আমরা লিখছি ডেল এইচ মাইনাস ডেল ইউ। তাহলে কি লিখবো? ডেল ইউ অ্যাট কনস্ট্যান্ট পি প্লাস পি ইন্টু ডেল ভি মাইনাস ডেল ইউ। তাহলে এই ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আন্তঃশক্তির পরিবর্তন, এটা স্থির চাপে আর এটা স্থির আয়তনে। তা আমরা এই ডেল্টা ইউ অ্যাট কনস্ট্যান্ট পি এটা অ্যাপ্রক্স ইকুয়াল টু বলতে পারি কি ডেল্টা ইউ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। স্থির চাপে যে তোমার আন্তঃশক্তির পরিবর্তন, স্থির আয়তনে বিক্রিয়া আন্তঃশক্তির পরিবর্তন, এই দুটো খুব একটা পরিবর্তন ঘটে না, প্রায় সমান হয়। তাহলে যদি এই দুটো সমান হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি এই দুটো ক্যান্সেল। তাহলে আমরা এই সম্পর্কটা কি লিখবো? দেখো, ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান পি ইন্টু ডেল্টা ভি, পি ইন্টু ডেল্টা ভি। তা এখন ভেবে দেখো, আমরা যদি স্থির চাপে একটা পরিবর্তন ঘটাচ্ছি, সেই পরিবর্তনে ডেল্টা ভি, এই কথাটার অর্থ কি? ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান আমরা লিখতে পারি পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তা একটা কোনো পরিবর্তনে, ধরো প্রাথমিক অবস্থায় যত মোল গ্যাসীয় অণু থাকে, বিক্রিয়ার পরিবর্তনে বিক্রিয়া যখন চলে যায়, তখন গ্যাসীয় মোল সংখ্যা কি হয়? পরিবর্তিত হতে পারে। তাহলে ধরি প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের মোল সংখ্যা N1 ও বিক্রিয়ার শেষে মোল সংখ্যা সেটা হচ্ছে N2। তাহলে আমরা আদর্শ গ্যাস সমুষ্ণ প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের সমীকরণ থেকে লিখতে পারি PV1 সমান N1 RT আর PV2 সমান N2 RT। তাহলে ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান আমরা কি লিখতে হবে? PV2 মানে N2 RT, তাহলে N2 RT মাইনাস N1 RT। তাহলে N2 এবং N1টা কি বোঝাচ্ছে? N2 এবং N1 বোঝাচ্ছে বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা বা তার অণু সংখ্যা, আর N1 বোঝাচ্ছে বিক্রিয়ক পদার্থের অণু সংখ্যা। তাহলে আমরা এই সমীকরণটা থেকে এটা লিখতে পারি ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান N2 মাইনাস N1 ইন্টু RT বা ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান ডেল্টা N RT। তাহলে ডেল্টা N মানে মাথায় রাখবে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের অণু সংখ্যা
মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের অনুসংখ্যা। তাহলে ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান আমরা বলছি ডেল্টা এন আর টি। আবার দেখো আমরা বলেছি কি ডেল এইচ মানে হচ্ছে কিউপি আর ডেল ইউ মানে হচ্ছে কিউভি। তাহলে আমরা এরকম রিলেশন লিখতে পারি কিউপি মাইনাস কিউভি সমান ডেল্টা এন আর টি। এখন বিভিন্ন গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাহলে ডেল্টা এন ক্যালকুলেট করব এবং দেখব ডেল এইচ ডেল ইউ বা ডেল কিউপি কিউভি এর মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কি সম্পর্ক আসছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। সবসময় মাথায় রাখবে যে ডেল্টা এন ক্যালকুলেটের সময় কেবলমাত্র গ্যাসীয় অনুসংখ্যাগুলো হিসাবের মধ্যে নিয়ে আসবে। যদি কোথাও কোনো অণু কঠিন অবস্থায় থাকে বা তরল অবস্থায় থাকে বা দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে সেগুলো কিন্তু ডেল্টা এন ক্যালকুলেশনের মধ্যে ধরবো না। বুঝবো কিভাবে? ব্র্যাকেটে ফিজিক্যাল স্টেট লেখা থাকবে এই জাতীয় সমীকরণের ক্ষেত্রে। যদি ব্র্যাকেটে এস লেখা থাকে তাহলে বুঝবো সলিড, ব্র্যাকেটে এল লেখা থাকলে বুঝবো লিকুইড, ব্র্যাকেটে জি লেখা থাকলে বুঝবো গ্যাস, আর ব্র্যাকেটে যদি এ কিউ লেখা থাকে তাহলে বুঝবো অ্যাকোয়াস অর্থাৎ জলীয় দ্রবণ। তা যাই হোক, দেখো আমরা এরকম একটা ইকুয়েশন লিখলাম H2 প্লাস I2 গ্যাস, সেখান থেকে 2HI গ্যাস। তাহলে এখানে আমরা ডেল্টা এন মানে কি জানি? গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের অনুসংখ্যা। তাহলে বিক্রিয়াজাত HI দুটো আছে তাহলে 2 মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের অনুসংখ্যা। তাহলে এখানে একটা এখানে একটা দুটো আছে তাহলে 1 প্লাস 1, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলবো কি ডেল এইচ মাইনাস ডেল ইউ ইকুয়াল টু 0 ইন্টু আর টি। তাহলে ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান 0। তাহলে আমরা এখানে বলবো ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ। তাহলে মাথায় রাখবে যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন 0 হবে তাদের ক্ষেত্রে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ হয়। যে সমস্ত বিক্রিয়ায় ডেল্টা এন 0 তাদের ক্ষেত্রে ডেল এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ হয়। আবার দেখো আমি একটা রিঅ্যাকশন লিখছি সি সলিড প্লাস O2 গ্যাস, সেখান থেকে CO2 গ্যাস। তাহলে আমি যদি ডেল্টা এন ক্যালকুলেট করি তাহলে কত হবে? এখানে একটা গ্যাসীয় বিক্রিয়াজাত মাইনাস একটা গ্যাসীয় বিক্রিয়ক, এটা ধরবো না কারণ এটা সলিড অবস্থায় আছে। তাহলে এখানেও ডেল্টা এন 0 চলে আসলো। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখব ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ। আবার দেখো আমি আবার ভিন্ন ধরনের উদাহরণ নিচ্ছি। ধরো PCl5 গ্যাস থেকে PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। তাহলে এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা বলবো কি ডেল্টা এন সমান 1 প্লাস 1 মাইনাস 1। একটা একটা দুটো গ্যাসীয় অণু আছে মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1। তাহলে ডেল্টা এন এক্ষেত্রে কি হয়ে গেল? ডেল্টা এনটা এক্ষেত্রে পজিটিভ চলে আসলো। তাহলে ভেবে দেখো ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান 1 ইন্টু আর টি। তাহলে ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান আর টি। তাহলে আর কি? একটা ধনাত্মক সংখ্যা, আর টি হচ্ছে কি কেলভিন স্কেলে পার্ট, সবসময় ধনাত্মক আসবে, মিনিমাম 0 হয়, 0 থেকে কম অর্থাৎ নেগেটিভ
কেলভিন স্কেলে কখনোই উষ্ণতা হয় না, আর পরম স্কেলে পরম উষ্ণতায় পৌঁছানো সম্ভব নয়। তার মানে এইখানে আমরা বলবো ডেল এইচ মাইনাস ডেল ইউ একটা ধনাত্মক সংখ্যা। তাহলে দেখো, যদি দুটো সংখ্যার বিয়োগফল ধনাত্মক হয় তাহলে আমরা বলি প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার থেকে বড়। যেমন ধরো তুমি 5 মাইনাস 4 কি হবে? 1 আসবে। 7 মাইনাস 3 কি আসবে? 4 আসবে। তাহলে সংখ্যাগুলো কি হচ্ছে? সব ধনাত্মক সংখ্যা আসছে। তাহলে যে কোনো রাসায়নিক পরিবর্তনে যদি দেখো ডেল্টা এন এর মান পজিটিভ এসছে, তাহলে বুঝবে সেই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ডেল ইউ এর থেকে বড় হবে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ায় ডেল্টা এন ধনাত্মক হলে ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ হবে। আমরা আরেকটা উদাহরণ নিই। তোমরা বই দেখলে দেখবে অনেক উদাহরণ তোমাদের দেওয়া আছে। ফিজিক্যাল স্টেটগুলো লক্ষ্য রাখবে, সলিড, লিকুইড, গ্যাস না অ্যাকোয়াস। শুধুমাত্র ব্র্যাকেটে যখন জি লেখা থাকবে সেই বিক্রিয়াগুলোই নেবে, সেই বিক্রিয়ক বা বিক্রিয়াজাত অনুসংখ্যাগুলো ক্যালকুলেশন করবে, বাকিগুলো করবে না। দেখো একটা বিক্রিয়া বলছি, N2O5 গ্যাস, সেখান থেকে NO2 গ্যাস প্লাস NO2 গ্যাস প্লাস O2 ব্যালেন্স করি। নাইট্রোজেন এখানে 2 বসালাম, অক্সিজেন 5টা আছে, তাহলে এখানে একটা হাফ বসালাম। তাহলে এই বিক্রিয়ার ডেল্টা এন কত হবে? 2 প্লাস হাফ মাইনাস 1। তাহলে এখানে আসলো 5-এর 2 মাইনাস 1 মানে হচ্ছে 3-এর 2। তাহলে এটা কি হলো? একটা ধনাত্মক সংখ্যা চলে আসলো। তাহলে যেহেতু এটা একটা পজিটিভ নাম্বার, তাহলে আমরা এখানেও বলবো কি ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ, ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ। এবার আমরা আরো কিছু বিক্রিয়া দেখব, যেগুলোর ক্ষেত্রে দেখব ডেল এইচ লেস দ্যান ডেল ইউ। কখন হবে? যদি ডেল্টা এনটা নেগেটিভ হয়ে যায়। যেমন ধরো N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, সেখান থেকে তৈরি হচ্ছে 2NH3 গ্যাস। N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস সমান 2NH3 গ্যাস। তাহলে ডেল্টা এন সমান কি হবে? 2 মাইনাস 1 প্লাস 3, 2 মাইনাস 1 প্লাস 3, তাহলে আসবে মাইনাস 2। তাহলে আমাদের রিলেশন কি? ডেল এইচ মাইনাস ডেল ইউ সমান ডেল্টা এন আরটি। তাহলে আরটি তো ধনাত্মক সংখ্যা, মাইনাস আছে মানে মাইনাসই হবে ভ্যালুটা। তাহলে ডেল এইচ মাইনাস ডেল ইউ এটা ওভারঅল কিন্তু একটা নেগেটিভ সংখ্যায় চলে আসলো। তাহলে দেখো, দুটো সংখ্যার বিয়োগফল যদি ঋণাত্মক হয়, তাহলে সবসময় মাথায় রাখবে যে প্রথমটার থেকে দ্বিতীয়টা বড়। যেমন তুমি 2 মাইনাস 5 করলে সবসময় মাইনাস 3 আসবে, কখনোই পজিটিভ সংখ্যা আসবে না। তাহলে আমরা এখানে বলবো কি ডেল এইচ লেস দ্যান ডেল ইউ। তাহলে মাথায় রাখবে, কোনো রাসায়নিক পরিবর্তনে ডেল্টা এন নেগেটিভ হলে ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হবে, ডেল এইচ লেস দ্যান ডেল ইউ হবে। যেমন দেখো একটা উদাহরণ তোমাদের বলি, ধরো লিখলে C6H6 লিকুইড প্লাস 15(2)O2,
সেখান থেকে আমরা লিখছি 6CO2 প্লাস 6CO2 প্লাস তোমার 3H2O প্লাস 3H2O লিখতে হবে 3H2O এখানে ধরো লিকুইড লিখলাম। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল কত আসবে 6 প্লাস 0, ওটা লিকুইড বলে শূন্য হয়ে গেল, মাইনাস 0 প্লাস 15 তাহলে 6 মাইনাস 15 মানে 6 মাইনাস 7.5 মানে 1.5 মানে মাইনাস 3/2, অর্থাৎ সংখ্যাটা কি চলে আসলো, একটা নেগেটিভ সংখ্যা চলে আসলো। তাহলে নেগেটিভ সংখ্যা যদি আসে তাহলে আমরা বলবো কি ডেল এইচ লেস দ্যান ডেল ইউ, ডেল এইচ লেস দ্যান ডেল ইউ। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক করব, অঙ্কগুলো কীভাবে হয় আমরা শিখব। তো এইগুলো পর্যন্ত তোমরা একটু বইয়ে দেখে নেবে।